ওয়েলকাম স্টুডেন্ট। আজকে হবে নিটের 5 নম্বর ভিডিও। এর আগের ভিডিওগুলোতে আমি কী কী বই লাগবে সেগুলো বলেছিলাম, আর ইউনিট 1-এর চ্যাপ্টার 1 মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। যেটা কী ছিল, লিভিং ওয়ার্ল্ড, ডাইভার্সিটি ইন লিভিং ওয়ার্ল্ড, এটা কমপ্লিট করে দিয়েছি। আজকে যেটা শুরু হবে সেটা হচ্ছে চ্যাপ্টার 2। যারা এখনও চ্যাপ্টার 1 দেখেনি তারা আগে দেখে নাও ভিডিওগুলো, ওখান থেকে অনেক কোশ্চেন আসে। মোটামুটি মানে এই টোটাল ইউনিট থেকে 7 থেকে 8টা কোশ্চেন বা 10টা কোশ্চেনও এসছে। তো ওই টেস্টটা খুব ভালো এখানকার এই চ্যাপ্টারটা করলে অনেকগুলো পাবে কোশ্চেন, একটু ক্লিয়ারলি বুঝতে হবে। এর আগে আমরা পড়েছিলাম বাইনোমিয়াল নমেনক্লেচার কী আছে, ট্যাক্সোনমির ব্যাপারটা বলেছিলাম কিছুটা। আজকে যেটা হবে যে চ্যাপ্টার 2, যেটা হচ্ছে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন। মানে এর আগে ট্যাক্সোনমি সিস্টেমেটিক সম্বন্ধে হয়েছে। তো এটা হচ্ছে ক্লাসিফিকেশনের চ্যাপ্টার, মানে জীবকে কীভাবে কোথায় সাজাবে, মানে একটা বৈশিষ্ট্য ওয়াইজ বা মানে একই একই বৈশিষ্ট্যগুলোকে একটা ক্যাটাগরির মধ্যে রাখলো, অন্য গেলোকে আর একটা ক্যাটাগরির মধ্যে রাখলো। তো সেইগুলো হচ্ছে এই চ্যাপ্টারের মধ্যে পড়বে। তো প্রথম যেটা ক্লাসিফিকেশন করেছিল সেটা হচ্ছে বিজ্ঞানীর নাম হচ্ছে অ্যারিস্টটল। ইনি ছিলেন হচ্ছে জুলজির জনক বলা হয় একে। ইনি প্রথম ক্লাসিফিকেশনের ধারণা দিয়েছিলেন। তখন অতটা মানে বায়োলজিটা অত উন্নত ছিল না, বা কোনো টেকনিকগুলো উন্নত ছিল না, বা মাইক্রোস্কোপ আবিষ্কার হয়নি। ওই টাইমেই যে ক্লাসিফিকেশনের ভাবনা ভেবেছিলেন, এটাই অনেক ব্যাপার। তো সেগুলো অনেক মানে মেরিট ডিমেরিট আছে, মানে ভালো দিকও আছে খারাপ দিকও আছে। তো তো সেইটাই পড়তে হবে। তো অ্যারিস্টটল যেটা ক্লাসিফিকেশন করেছিল সেটা হচ্ছে কী নর্মাল, এটা হচ্ছে নর্মাল ক্লাসিফিকেশন, মানে সিম্পল টাইপের হয়, সিম্পল টাইপের ক্লাসিফিকেশন করেছিলেন, যেগুলো হচ্ছে মানে কয়েকটা ক্যারেক্টারের উপর বেস করে। যেমন হচ্ছে মরফোলজিক্যাল ক্যারেক্টার, মানে বাইরের দিক থেকে দেখতে কেমন সেই জিনিসটাকে তিনি ভাগ করেছিলেন। যেমন যদি প্ল্যান্টের ক্ষেত্রে ধরা হয়, প্ল্যান্টকে তিনি ভাগ করেছিলেন ট্রি, মানে যেগুলো বড় বড় গাছ, ওগুলো হাইটে যত উঁচুটা সেগুলো হচ্ছে বৃক্ষ জাতীয় গাছ। তারপরে ভাগ করেছিলেন হচ্ছে সার্ব, মানে গুল্ম জাতীয়, তারপর বিরুৎ জাতীয়, ঔষধি, এই টাইপের সবগুলোকে মানে হিসাবে তিনি ভাগ করেছিলেন। তখন তো অত ডিটেলসে তিনি জানতেন না, বা অত ডিটেলসে আবিষ্কারও হয়নি। তিনি প্রথম যখন আবিষ্কার করেছেন তখন তিনি অল্প পরিমাণে আবিষ্কার করেছিলেন। যেমন অ্যানিম্যালের ক্ষেত্রে তিনি দেখেছিলেন যে কিছু লাল রক্ত আছে, কিছু লাল রক্ত নেই। তো সেইভাবে তিনি দুভাগে ভাগ করেছিলেন, একটা হচ্ছে রেড ব্লাডের প্রাণী, একটা হচ্ছে নন রেড ব্লাডের। তো অ্যারিস্টটল মানে প্ল্যান্টকে এভাবে ভাগ করেছিল, অ্যানিমালগুলোকে এভাবে ভাগ করেছিল, মানে যাদের রক্ত আছে যাদের রক্ত নেই, এরকম করে ভাগ করেছিল। কিন্তু তারপরে যখন আস্তে আস্তে এই ভাবনা, এই চিন্তাধারা যখন চলে আসলো, তখন তারপরের যে বিজ্ঞানীগুলো আসবে, তারপরে সায়েন্টিস্টরা আসতে শুরু করলো, যারা তখন কি করলো, বিভিন্ন রকম ক্লাসিফিকেশনে ভাগ করলো। এরপরে যখন আসলো তিনি হচ্ছে লিনিয়াস, যাকে বলা ট্যাক্সোনমির জনকও বলা হয়। লিনিয়াস কি করেছিলেন, টু কিংডম ক্লাসিফিকেশন বের করেছিলেন। একটা হচ্ছে উদ্ভিদ, একটা প্রাণী। উদ্ভিদ বলতে তিনি বিভিন্ন রকম ক্যারেক্টার, এখানে তিনি অনেকগুলো বিভিন্ন রকম ক্যারেক্টার ইউজ করেছিল এখানে। যেমন হচ্ছে প্রতিটা উদ্ভিদের মধ্যে আর প্রাণীর মধ্যে কী কী পার্থক্য, উদ্ভিদের বিভিন্ন রকম যে ভাগগুলো সেগুলো তিনি এই উদ্ভিদের নিয়ে একটা বই লিখে দিয়েছিল, প্রাণী নিয়ে একটা বই লিখেছিল। যেমন হচ্ছে স্পিসিস প্ল্যান্টেরাম, এর আগে হয়তো বলেছি স্পিসিস প্ল্যান্টেরাম, এটা যেটা হচ্ছে উদ্ভিদ নিয়েছিল। আর সিস্টেমা ন্যাচুরি যেটা প্রাণী নিয়ে বইটা ছিল। তো তিনি এখানে অনেকগুলো প্রাণী, প্রায় 2 থেকে 3 হাজার মতো ছিল, মানে এখন আমার সংখ্যাটা ঠিক আইডিয়া নেই এখন। তো অনেকগুলো উদ্ভিদ আর প্রাণীগুলোর নামকরণ তিনি করে গেছিলেন। তিনি
বাইনোমিয়াল নমেনক্লেচার করেছিলেন, প্রতিটা সায়েন্টিফিক নেম বানিয়েছিলেন, যেটা এর আগের ভিডিওতে আমি বলেছি যে জেনাস আর স্পিসিসের নিয়ে সায়েন্টিফিক নেম হয়েছিল। এটাকে বলছে টু কিংডম ক্লাসিফিকেশান। এটুকু ক্লিয়ার হলো। এরপরেও কী হয়েছিল, মানে তখনও অতটা উন্নত ছিল না বলে তিনি অনেকগুলো কী হয়েছিল, ইউক্যারিওটিক জিনিসটা কী এগুলো তখন আবিষ্কার হয়নি। ইউক্যারিওটিক কী, প্রোক্যারিওটিক কী, এগুলো হচ্ছে তার ডিমেরিটস, মানে এই ইটের মানে এটার। তারপর হচ্ছে কোনটা এককোষী কোনটা বহুকোষী, এককোষী কোনটা সেল কোনটা বহুকোষী সেল, সেগুলো তিনি মানে ওগুলোকে আলাদা করতে পারেনি, সবগুলোকে এক জায়গায় ওইভাবে রেখে দিয়েছিল। মানে তখনও তো মাইক্রোস্কোপ আবিষ্কার হয়তো হয়নি বা অতটা উন্নত মাইক্রোস্কোপ ছিল না যাতে জানতে পারবে। তারপরে যেগুলো হচ্ছে কিছু সালোক সংশ্লেষকারী, ওরা তো কেউ সালোক সংশ্লেষ করে না, মানে নন ফটোসিনথেটিক, এগুলোর তিনি ব্যাখ্যা দিতে পারেনি। এই জিনিসগুলো তিনি ব্যাখ্যা দিতে পারেনি এবং এগুলোর ক্লাসিফিকেশন তিনি করতে পারেননি। তো এগুলো হচ্ছে এই লিনিয়াসের এগুলো ডিমেরিটস। যেখানে কী ছিল, এখানকার ডিমেরিটস কী ছিল দেখলে, এখানে শুধু তিনি এই দুটোতেই ভাগ করেছিলেন, রেড ব্লাড সেল আর গাছে এগুলো। মানে এখানেও তাই, মানে অ্যারিস্টটল যেমন সেরকম কিছু ভাগ করতে পারেনি। আচ্ছা, এরপরে আসলো 3 বা 3 কিংডম, 3 কিংডম ক্লাসিফিকেশান। তাহলে কি হলো, লিনিয়াস 2 কিংডম করেছিল, 3 কিংডম তাহলে কে করেছিল, হেকেল। কি করেছিল তিনি, একটা তো উদ্ভিদ ছিলই আর একটা প্রাণী ছিল, মানে অ্যানিম্যাল, প্ল্যান্ট, অ্যানিম্যাল। তিনি তখন আর একটা আবিষ্কার করলেন, সেটা হচ্ছে প্রোটিস্টা। তিনি 3 ভাগে ভাগ করলেন তখন জীবকে। এই 3টে ক্লাসিফিকেশান তখন 3 কিংডম ক্লাসিফিকেশান শুরু হলো। তারপর আরেকটু যখন উন্নত হলো তখন 4 কিংডম ক্লাসিফিকেশান শুরু হলো। আচ্ছা, এই জিনিসগুলো কিন্তু এনসিআরটিতে দেওয়া নেই, এটা আমি ডিটেলসে বলার জন্যই বা তোমাদের কনসেপ্ট ক্লিয়ার জন্য এটা অন্য বই থেকে আমি দেখে বলে দিলাম। এটা এগুলো সব অন্য বই আছে বা তোমাদের নলেজটা ক্লিয়ার হয় সেই জন্যই এই 3 কিংডম 4 কিংডমগুলো বলে দিলাম, কিন্তু এনসিআরটিতে কোনো এগুলো নাই। এবার ডাইরেক্ট হয়তো 5 কিংডম চলে গেছে। তারপরে যখন হচ্ছে 4 কিংডম ক্লাসিফিকেশন কে করে, কোপল্যান্ড। ইনি কী করলেন, এই 3টে তো থাকলোই, মানে প্রোটিস্টা, প্ল্যান্ট আর অ্যানিম্যাল। তিনি দেখলেন যে কিছু কিছু মানে প্রোটিস্টা আছে এগুলো সব ইউক্যারিওটিক আছে, কিছু কিছু দেখলেন তখন প্রোক্যারিওটিক হিসাবে ভাগ করলো, যেগুলো যেগুলো কোষগুলো একটু অনুন্নত কোষ, মানে পুরো একদম স্ট্রাকচার আলাদা, সেগুলোকে তিনি ভাগ করলেন, সেগুলোকে তিনি মনেরা নাম দিলেন, যেগুলো এককোষী। এককোষী এবং কিছু যেগুলো পেলেন সেগুলোকে মনেরা হিসাবে ভাগ করলেন। তো এই ক্লাসিফিকেশানটা 4 কিংডম ক্লাসিফিকেশান নামে পরিচিত হলো। কিন্তু তাতেও দেখলো যে অনেক কিছু প্রবলেম দেখা যাচ্ছে, তখন কি হলো, 5 কিংডম ক্লাসিফিকেশান বেরালো। এই 5 কিংডম ক্লাসিফিকেশান কে করেছিল, R.H. হুইটেকার, যেটা খুব ইম্পর্টেন্ট। এটাই সব জায়গায় এখন আদর্শ হয়ে গেছে, কারণ এখানে এবং যত দিন দিন বাড়ছে তত আপডেট হচ্ছে, কিছু না কিছু জিনিস হচ্ছে। যেমন তারা কি মনের মধ্যে কি রাখলো, এককোষী প্রোক্যারিওটিক কোষগুলো। তারপরে চলে আসলো হচ্ছে প্রোটিস্টা, যেখানে ছিল এককোষী বা বহুকোষী ইউক্যারিওটিক। আমি এগুলো লিখে দিচ্ছি, তাহলে বৈশিষ্ট্যগুলো পড়তে সুবিধা হবে। তোমাদের এনসিআরটিতে ছক করে দেওয়া আছে, তবুও আমি একবার বলে দিলাম। এগুলো এককোষী প্রোক্যারিওটিক। প্রোক্যারিওটিক মানে হচ্ছে অনুন্নত বা প্রাচীন, আর এটা হচ্ছে এককোষী বা বহুকোষী, সেগুলো ইউক্যারিওটিক। এবার যেটা ছিল প্ল্যান্ট, 4 মানে 1 2 এই প্ল্যান্টটাকে একটা আলাদাভাবে ভাগ করলো। প্ল্যান্টের মধ্যে যেগুলো ছিল মানে প্ল্যান্টের মধ্যে কিছু ছিল যেগুলো তাদের কোষ প্রাচীর কী ছিল, 2 রকম ছিল। একজনের কোষ প্রাচীরে ছিল কাইটিন, আরেকজনের কোষ প্রাচীরে ছিল সেলুলোজ। যেগুলো কাইটিন দিয়েছিল সেগুলোকে আলাদাভাবে ভাগ করে দিল, সেটাকে নাম দিল ফাঙ্গি। আর যেগুলো সেলুলোজ ছিল সেটা হয়ে গেল প্ল্যান্টিং। তারপরে চলে আসলো অ্যানিম্যাল। তো অ্যানিম্যাল যেটা ছিল সেটা মানে এটা হচ্ছে 5 কিংডম ক্লাসিফিকেশান, খুব বিখ্যাত। কিন্তু এর মধ্যেও এখনও কিছু কিছু আপডেট হতেই আছে, বা এর মধ্যেও যত দিন দিন বাড়তে গেছে তত আপডেট হতেই আছে। কারণ কোনটার বৈশিষ্ট্য, মানে কাকে কোথায় ফেলবে কাকে কোথায় রাখবে সেগুলো
বিভিন্ন রকম বৈশিষ্ট্যের সাথে মিলিয়ে মানে করতে হয়েছে বলে এরকম আলাদা সেপারেট কিংডম, সেপারেট মানে ক্লাস বা সেপারেট ফাইলামে ভাগ করতে হয়েছে। যেমন যেমন প্ল্যান্টের মধ্যে কী ছিল, প্ল্যান্টের ভাগ ছিল অ্যালগি, যেখানে শৈবাল। আগে যেমন যেগুলো ক্ল্যামাইডোমোনাস আর ক্লোরেল্লাকে শৈবালের মধ্যে ধরা হতো, কিন্তু সেগুলোকে পরে প্রোটিস্টার আন্ডারে আনা হয়েছে। ক্লামাইডোমোনাস আর ক্লোরেল্লা এগুলোকে পরের দিকে আপডেট হয়ে এটা এখানে আনা হয়েছে, যেটা আগে অ্যালগির মধ্যে ছিল। এর আরও যে 5টা ভাগ আছে, অ্যালগি, তারপরে টেইডোফাইটা, ব্রায়োফাইটা, অ্যাঞ্জিওস্পার্ম, জিনোস্পার্ম, সেখান থেকে এখানে আনা হয়েছে। তারপরে কিছু কিছু যেমন ছিল হচ্ছে প্রাণীর মধ্যে, যেমন ছিল হচ্ছে অ্যামিবা, প্যারামেসিয়াম, এগুলো যে যারা ছিল এদেরকে পরে আনা হয়েছে, প্রোটিস্টার মধ্যে আনা হয়েছে। মানে যেমন হচ্ছে প্যারামেসিয়াম, অ্যামিবা, এগুলোকে আগে প্রাণী হিসাবে ধরা হতো, মানে এগুলো এখানে ছিল। এগুলোকে সব মানে এদের বৈশিষ্ট্যের সাথে বেশি মিল থাকায় প্রোটিস্টার আন্ডারে আনা হয়েছে। তো এরকম রোজ রোজ আপডেট হতেই আছে, নতুন নতুন বৈশিষ্ট্য হলে সেগুলো আপডেট হয়ে আবার নতুন করে রিকারেকশন হয়। কিন্তু এই 5 কিংডমটা ঠিকঠাক আছে, মানে এই মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টি, অ্যানিমালিয়া, এটা ঠিকঠাক আছে, এটাকে ওই জন্য আদর্শ হিসাবে ধরা হয়। তো বইয়ে দেখবে একটা ছক আছে একটা বক্সের মধ্যে, সেই ছকের বৈশিষ্ট্যগুলো পড়বে, সেখান থেকে অনেক কোশ্চেন আছে যে কার মধ্যে সেল ওয়াল থাকে, কার মধ্যে সেল ওয়াল নাই। যেমন প্ল্যান্টের মধ্যে সবার সেল ওয়াল আছে, সেল ওয়াল সবার আছে। এদিকে এটার মধ্যেও সেল ওয়াল আছে। অ্যানিম্যালের কোষে, যেমন প্রাণী কোষে কখনো সেল ওয়াল থাকে না, এখানেও সেল ওয়াল কিছুটা থাকে, এখানেও সেল ওয়াল থাকে, এখানেও সেল ওয়াল তো থাকবেই, আর প্ল্যান্টে সেল ওয়াল থাকবেই। তো সেল ওয়াল এখানেও আছে, এখানে এই 4টাতে সেল ওয়াল আছে, প্ল্যান্টের ক্ষেত্রে সেল ওয়াল নেই। তারপরে এটা হচ্ছে প্রোক্যারিওটিক শুধুমাত্র, বাকিগুলো সবগুলো ইউক্যারিওটিক। এইভাবে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে, সেই বৈশিষ্ট্যগুলো দেখে একটু পড়ে নেবে, কারণ এখান থেকে অনেক মানে ছক থেকে একটা কোশ্চেন আসেই। তাহলে ছকের নিচে যেগুলো লেখা আছে, তার মানে আমি ওগুলো এখন বলে দিলাম যে কোনটাকে কোথায় আগে ছিল, কোথায় পরে আনা হয়েছে, এগুলোই এখানে লেখা আছে বিভিন্ন রকম বৈশিষ্ট্যের উপরে। তো এখন মডার্ন যে ক্লাসিফিকেশনগুলো করা হয়, মডার্ন ক্লাসিফিকেশনগুলো কী কী বৈশিষ্ট্যের উপর ধরা হয়, যেমন এটা হচ্ছে ফিজিওলজিক্যাল, তারপরে মানে ফিজিওলজিক্যাল সিমিলারিটিস মানে হচ্ছে কী কী ফিজিওলজিক্যাল যেগুলো মিল আছে, রিপ্রোডাক্টিভ মানে রিপ্রোডাকশনে কার কার মিল আছে, সবগুলোর মিল আর অমিল দেখে এটা করা হয়। তারপরে হচ্ছে মরফোলজিক্যাল, মানে বাইরে থেকে দেখতে কেমন সেটা দেখে সেরকম স্ট্রাকচার কীরকম, সেটার উপরে বিভিন্ন রকমই করা হচ্ছে। তারপরে হচ্ছে ফাইলোজেনেটিক রিলেশনশিপ মানে হচ্ছে এভলিউশনারি, মানে এভলিউশন কেমন করে হয়েছে, কোনটার পর কোনটা এভলিউশন হচ্ছে, সেটার উপর ডিপেন্ড করে সেই ক্লাসিফিকেশনগুলো করা হয়। এই সব বৈশিষ্ট্যগুলো দেখা হয় এখনকার মডার্ন ক্লাসিফিকেশনের জন্য। তো এটা একটু দেখবে, এখান থেকে কোশ্চেন আসতে পারে যে নিচে হয়তো বলে দিল নিচের মধ্যে কোন বৈশিষ্ট্যটা মডার্ন ক্লাসিফিকেশন দেওয়া হয় না বা দেওয়া হয়, এইভাবে ভাগ সব করা হয়েছে। তো আড়াইশো টাকার তাহলে ক্লাসিফিকেশানে কী ছিল, মনেরা, প্রোটিস্টা, আমি সংক্ষেপ লিখছি, মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টি আর অ্যানিমেলিয়া, এই 5টা ভাগে ভাগ করেছিল কে, আড়াইশো টাকার। তো প্রতিটা সম্বন্ধে এখন পড়তে হবে তোমাদের, মনেরা কী, ওর কী কী বৈশিষ্ট্য আছে, সেই জিনিসগুলো। তো আমি ফার্স্টে মনেরা দিয়ে শুরু করছি। মনেরা মানে হচ্ছে মনো মানে হচ্ছে এক, তার মানে কি এটা হচ্ছে এক কোষী হবে। তাহলে কি বুঝতে পারলে, মনেরা মানে হচ্ছে তাহলে এক কোষী। এরা হচ্ছে আর অন্য কোনো মানে ইসের মধ্যে, সেই ফাঙ্গাস বলো, প্ল্যান্টি বলো, অ্যানিমালি বলো, বা প্রোটিস্টার ক্ষেত্রে বলো, কেউ এক কোষী নেই। প্রোটিস্টাতে কিছু কিছু দেখা যায় এক কোষী, কিন্তু মানে খুব কম। সব থেকে তাহলে কি এরাই মনেরাই হচ্ছে সম্পূর্ণ এক কোষী, মানে একটা ক্লাস আলাদা রকম কিংডম। এরা মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না, কারণ একদম এক কোষী, মানে বুঝতেই পারছো কতটা ছোট হতে হবে এদেরকে। এবার হচ্ছে এরা পৃথিবীর এমন কোনো জায়গা নেই যে না এরা সব জায়গাতেই মানে বিদ্যমান, মানে এমন কোনো জায়গায় থাকবে না আমাদের শরীরে। মানে এরা মেনলি এক্সাম্পল হচ্ছে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, মানে এদের এক্সাম্পল হয় ব্যাকটেরিয়া। পৃথিবীতে যদি দেখো মানে এমন কোনো মানে ফাঁকা জায়গা বা যতই মানে গভীর অরণ্য হোক আর গভীর সমুদ্র হোক আর যতই শীত প্রধান দেশ হোক, সব জায়গায় ব্যাকটেরিয়া আছে। আমাদের শরীরেও সব জায়গায় ব্যাকটেরিয়া আছে। স্কিনের মানে আমাদের গোটা বডি থেকে যদি ব্যাকটেরিয়াকে রিমুভ করা হয়,
তাহলে আমাদের ওজন 3 থেকে 5 কেজি ওজন কমে যাবে। তো গোটা বডিতে আমাদের ব্যাকটেরিয়া দিয়ে ভর্তি। তো এবার হচ্ছে ব্যাকটেরিয়া, তোমাদের এনসিআরটিতে আছে যে এক মুঠো মাটি নিলে সেখানে আমি হয়তো 100 রকমের ব্যাকটেরিয়া দেখতে পাবো। তো মানে ব্যাকটেরিয়াটা সব জায়গাতেই মানে বিদ্যমান, এটাই বলতে চাইছি। মানে সেই এক্সট্রিম কন্ডিশনে হোক আর নর্মাল কন্ডিশনে হোক আর মরুভূমির কন্ডিশনে হোক আর একটা দ্বীপ সমুদ্রেই হোক, সব জায়গাতে ব্যাকটেরিয়া থাকবে। আর এবার ব্যাকটেরিয়াকে স্ট্রাকচার হিসাবে ব্যাকটেরিয়া দেখতে কেমন, গোল না চারকোনা না এরকম টেরা বেঁকা না এরকম কম আছে, এইরকম শেপের উপর ভাগ করে এদেরকে ভাগ করা হয়েছে। যেমন গোল মানে কি, কক্কি, মানে কক্কি থাকলে সেটা হচ্ছে গোল টাইপের হবে। ব্যাসিলাস মানে দণ্ডাকার বা চারকোনা। ব্যাসিলাস যেগুলো ব্যাকটেরিয়া তার মানে সাইজ দেখে বুঝে যাবে যে এরকম টাইপের। এটা হচ্ছে স্পাইরিলাম, মানে হচ্ছে রিংয়ের মতো, এই স্প্রিংয়ের মতো প্যাচেন অবস্থায় থাকবে। আর একটা হচ্ছে কমা শেপের ব্যাকটেরিয়া, কমা শেপের হবে, যেটা হচ্ছে ভিব্রিও বলা হয়। যেমন আমাদের কলেরা রোগ যেটা হয়, তোমরা তো শুনেছো ভিব্রিও কলেরি সাইন্টিফিক নেম। তো সেই ব্যাকটেরিয়াটা হচ্ছে এটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এটা হচ্ছে একদম কমা টাইপের দেখতে হয়। তো এই জিনিসগুলো, এই সাইজগুলো তোমাকে দেখে দেখে মানে এই নাম টার্মগুলো দেখতে হবে, কারণ এখান থেকেও কিছু কোশ্চেন আসে। তাহলে কি সাইজ হিসাবে ব্যাকটেরিয়াকে অনেকরকমভাবে ভাগ করা যায়। আচ্ছা, এবার ব্যাকটেরিয়ার মধ্যে কিছু হয় অটোট্রফ হয়, কিছু হয় হেটেরোট্রফ। অটোট্রফ মানে কি স্বভোজী, হেটেরোট্রফ মানে পরভোজী। স্বভোজী মানে যারা মানে সালোক সংশ্লেষ করে খাদ্য তৈরি করতে পারে, নিজের খাদ্য নিজে তৈরি করে, তারা হচ্ছে অটোট্রফ। যেমন কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যারা কি করে নিজের খাদ্য নিজেই তৈরি করে নেয়, সেই অর্গানিক ম্যাটেরিয়াল হোক আর ইনঅর্গানিক ম্যাটেরিয়ালস হোক, সেখান থেকে তৈরি করে নেয়। সেটা এই জন্য বলে ফটোসিনথেটিক অটোট্রফ ব্যাকটেরিয়া। কিছু হয় ফটোসিনথেটিক মানে সালোক সংশ্লেষ করে, কিছু হয় কেমোসিনথেটিক মানে কিছু কেমিক্যাল থেকে করে, কিছু হচ্ছে আলো আলো দিয়ে করে, মানে সালোক সংশ্লেষটা যেটা। আরটা হচ্ছে কেমিক্যাল দিয়ে ওরা ওদের সালোক সংশ্লেষ প্রক্রিয়া করে নিজের খাদ্য তৈরি করে। আর কিছু বেশিরভাগ ব্যাকটেরিয়া হয় হেটেরোট্রফ। এরাই মেনলি হচ্ছে কনজিউমার, ডেট্রিটাস। তোমরা তো ক্লাস 12 পড়েছো ডেট্রিটাস ফুড চেন। তো সেখানে হচ্ছে বিয়োজক, মানে হচ্ছে যারা মাটিতে বসে মাটিতে থাকে এবং যারা কি করে কোনো মৃত বস্তু থেকে বা কোনো জৈব অজৈব বস্তু থেকে খাবার সংগ্রহ করে, মাটি থেকে খাবার সংগ্রহ করে, কোনো ডেড ম্যাটেরিয়াল থেকে হোক আর কোনো পচা গলা জীব থেকে হোক, তারা হচ্ছে হেটেরোট্রফ, মানে সেখান থেকে তারা খারাপ মানে খাবারটাকে করে। তো এখানে তারা বিয়োজক হিসেবে কাজ করে। তো এইটুকু বুঝতে পারলে ব্যাকটেরিয়া কি, মানে মনের মধ্যে মানে মেনলি ব্যাকটেরিয়ায় পড়ে, মানে এটা আছে একটা নিজস্ব এর আলাদা কিংডম মনেরা। এবার হচ্ছে এটার ক্লাসিফিকেশন বলতে মনেরাকে দুভাগে ভাগ করা যায়। একটা একটা হচ্ছে আর্কি ব্যাকটেরিয়া আর একটা ইউ ব্যাকটেরিয়া। আর্কি ব্যাকটেরিয়া আর একটা হচ্ছে ইউ ব্যাকটেরিয়া। এখানে আর তোমাদের জন্য আর্কি ব্যাকটেরিয়া খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এখান থেকে প্রতিবার দুটো বা কোশ্চেন আজ এসেছেই। তো আর্কি ব্যাকটেরিয়ার টার্মটা খুব ভালো করে পড়বে, আর এর সম্বন্ধে কী আছে সেটা ভালো মতো বুঝে নাও। এরা হচ্ছে এক ধরনের স্পেশাল টাইপের ব্যাকটেরিয়া। এরা কি বহু প্রাচীনকাল থেকে, পৃথিবী যখন সৃষ্টি হয় সেই তখন থেকে এরা আছে, মানুষ সৃষ্টি হওয়ার আগে থেকে এরা আছে, মানে জীব যখন সৃষ্টি হয়নি তখন থেকে আর্কি ব্যাকটেরিয়া এরা মানে পৃথিবীর মধ্যে আছে। এরা বিভিন্ন রকম মানে প্রচণ্ড গরম, প্রচণ্ড লবণ, প্রচণ্ড ঠান্ডা, মানে সব কিছু এরা সহ্য করতে পারে। তো এই জন্য এদের সহ্য ক্ষমতা খুব বেশি হয়। এরা এক্সট্রিম লেভেলে মানে থাকতে পারে, যেখানে তো কেউ নাই সেখানে তো আর্কি ব্যাকটেরিয়া আছে। যেমন তোমাদের বই যেটা আছে, যেমন সল্টি এরিয়া, তো সেই সব ব্যাকটেরিয়াকে বলা হয় হ্যালোফাইলস। এই টার্মগুলো ভালো করে পড়বে, কারণ এখান থেকে ভালো কোশ্চেন আসে এই টার্মগুলো থেকে। হ্যালোফাইলস কি, তাহলে লবণ। তারপরে আছে যেমন হচ্ছে থার্মো অ্যাসিডোফিলিক, থার্মো মানে বুঝতে পারছো উষ্ণতাযুক্ত জায়গা হবে এবং অ্যাসিডও থাকতে পারবে, সেই সব ব্যাকটেরিয়াকে বলছে থার্মো অ্যাসিডোফিলিক ব্যাকটেরিয়া বা হট স্প্রিং এরিয়া।
তারপর হচ্ছে মার্সি এরিয়া। মার্সি এরিয়াতে যেগুলো থাকে সেগুলো হচ্ছে মিথানোজেন্স। মিথানোজেন্স মানে এরা মিথেন তৈরি করে। মার্স এরিয়া মানে হচ্ছে যেগুলো পচা গলা জায়গা, সেই সব জায়গাতে সেটাকে বলছে মার্স এরিয়া। সেসব জায়গাতে থেকে এই ব্যাকটেরিয়াগুলো কী করে মিথেন তৈরি করে পরিবেশে মিথেন গ্যাস উৎপাদন করে। কিছু কিছু রুমিন্যান্ট, রুমিন্যান্ট পশু, মানে পশু বলতে আমরা এখানে রুমিন্যান্ট যারা আছে গরু, মোষ, এরা এরা কী করে, এদের পাকস্থলীর 4টে ভাগ থাকে, মানে একটাই পাকস্থলী কিন্তু 4টে প্রকোষ্ঠ থাকে। এরা কী করে, খাবার প্রথমে একবারে হজম করে নেয়, মানে খাবার একবারে গিলে নেয় পুরোটা, তারপরে আবার পরে জাবর কাটে, জাবর কাটার পরে সেগুলো যখন আবার মানে পেটের মধ্যে আসে তখন সেখানে এই মিথানোজেন্স ব্যাকটেরিয়াগুলো থাকে। এরা কী করে, এই সেই মানে সেগুলোকে পচিয়ে সেখান থেকে মিথেন তৈরি করে। ওই জন্য এখানে বায়োগ্যাস তৈরি করতে এটা খুব ব্যবহার করা হয়। এই মিথানোজেন গোবর, মানে যেটা গোবর তৈরি হচ্ছে সেখানে প্রচুর মিথেন থাকে। তো এই জিনিসগুলো পড়বে, কারণ এখান থেকে কোশ্চেন আসবেই। তো এটা হচ্ছে টোটালটা হচ্ছে আর কি ব্যাকটেরিয়া। এটা পৃথিবীর প্রথম যখন আবিষ্কার, মানুষও আবিষ্কার হয়, মানুষ বলছি পৃথিবী যখন কোনো জীবের আবিষ্কার হয়নি তখন থেকে এরা আছে। এদের থেকে ইভলভ হয়ে ইউ ব্যাকটেরিয়া এসছে। ইউ ব্যাকটেরিয়াকে বলা হয় ট্রু ব্যাকটেরিয়া, মানে এটা হচ্ছে অরিজিনাল ব্যাকটেরিয়া। আমরা যাকে ব্যাকটেরিয়া বলি সেটা হচ্ছে ইউ ব্যাকটেরিয়া আন্ডারে পড়ে। এর মধ্যে ভাগ আছে কিছু সাইনো ব্যাকটেরিয়া। সাইনো ব্যাকটেরিয়া কি, যারা হচ্ছে পরিবেশ থেকে নাইট্রোজেন সংবন্ধন করে নিজের বডিতে গিয়ে মাটিতে হতে মিশায়, তারা হচ্ছে সাইনো ব্যাকটেরিয়া। এরা হচ্ছে যেমন হচ্ছে ব্লু গ্রিন অ্যালগি, ব্লু গ্রিন অ্যালগি। এটাও ক্লিয়ার হলো। এটা কি হয়, ফ্রেশ ওয়াটার থাকতে পারে, মানে সাধু জলে থাকতে পারে, লবণাক্ত জলেও থাকতে পারে, আবার টেরেস্ট্রিয়াল মানে শুকনো জায়গাতেও থাকতে পারে। তো এই এদের মধ্যে কি আছে, এরা সালোকসংশ্লেষ করতে পারে। এদের মধ্যে ক্লোরোফিল এ থাকে, সিএইচও ক্লোরোফিল এ। ক্লোরোফিল এ যার কাছে থাকবে সে ফটোসিনথেসিস করতে পারবে, মানে সালোকসংশ্লেষ করতে পারবে এবং সে খাবার তৈরি করতে পারবে। তো এই টার্মটা ভালো করে মনে রাখবে যে যাদের মধ্যে ক্লোরোফিল এ আছে তারা কী করতে পারে। এরা মেনলি কী হয়, ইউনিসেলুলার হয়, মানে এককোষী। এরা কলোনি হিসাবে থাকে, কলোনিতে থাকে, মানে একসাথে অনেকগুলো কোষ একসাথে যুক্ত হয়ে একটা স্ট্রাকচার তৈরি করে তো থাকে। তোমাদের বই যাবে ছবি আছে, সেই জায়গাটা দেখে বুঝতে পারবে। আর এদের একটা অংশে যেখানে কি হচ্ছে, এদের গোটা মানে যখন কলোনি থাকে, কলোনির চারদিকে একটা প্রোটেকশন এরিয়া থাকে যেটাকে বলা হয় জেলাটিনিয়াস শীথ, মানে জেল জেল টাইপের একটা জিনিস থাকে, জেলি জেলি টাইপের থাকে, জেলাটিনিয়াস জেলাটিনিয়াস শেড থাকে। বা এটা কি করে, বডির মানে বাইরে থেকে এদের রক্ষা করে, মানে গোটা বডিতে, মানে এদের যে কলোনি, যেটা ছবি আছে তোমাদের এরকম আছে কলোনি, যে কলোনি তৈরি করেছে এর চারদিকে একটা স্ট্রাকচার দিয়ে ঘেরা থাকে, সেটাই হচ্ছে জেলাটিনিয়াস শীট। এটা প্রোটেকশানে যে সাহায্য করে। আর এদের মধ্যে কিছু থাকে হচ্ছে হেটেরোসিস্ট, ওদের একটা স্ট্রাকচার যেমন এটা একটু খোলা অংশ থাকে, এটাকে বলা হয় হেটেরোসিস্ট। সেটা কী করে, নাইট্রোজেন সংবন্ধন করতে সাহায্য করে। এই জিনিসগুলো পড়বে। এগুলো হচ্ছে ফটোসিনথেটিক অটোট্রপ, মানে সালোক সংশ্লেষকারী স্বভোজী। ফটোসিনথেটিক অটোট্রপ মানে এরা সূর্য থেকে আলো নিয়ে, জল নিয়ে বা কার্বন ডাইঅক্সাইড নিয়ে এরা খাবার তৈরি করে, সালোক সংশ্লেষ করে এবং এরা নাইট্রোজেন সংবন্ধনও করে। তো এইটুকু হলো ক্লিয়ার। এরপরে যেটা আছে কেমোসিনথেটিক হেটেরোট্রপ। এরপরে যেটা আছে কেমোসিনথেটিক অটোট্রপ, মানে এরা কেমিক্যালকে ইউজ করবে, কেমিক্যালকে ইউজ করে এরা সালোকসংশ্লেষ করবে। যেমন হচ্ছে নাইট্রেট, নাইট্রাইট, এই সব জিনিসগুলো। তারপরে অ্যামোনিয়া, এই সব মানে কেমিক্যাল জিনিসগুলো যেগুলো আছে এগুলোকে তারা ইউটিলাইজ করবে এবং কী করবে, নিজের শরীরে মেটাবলিজম মানে বিপাকের মাধ্যমে এটিপি তৈরি করে সেটা নিউট্রিয়েন্টসটা তৈরি করবে। এর ফলে কি হয়, নাইট্রোজেন সাইকেলগুলো কাজ হয় বা ফসফরাস সাইকেলগুলো চলতে থাকে। তোমরা হয়তো ক্লাস 10-এ পড়েছো বা 12-এও ছিল, নাইট্রোজেন সাইকেল বা ফসফরাস সাইকেল বা সালফার সাইকেল। এই সাইকেলগুলো কন্ট্রোল হয় মানে এই কেমোসিনথেটিক অটোট্রপের জন্য। তো এটা একটু ভালো করে পড়বে, কারণ এটা মানে এখান থেকে হয়তো এমসিকিউ কোশ্চেন আসতে পারে যে কেমোসিনথেটিক অটোট্রপ কোনটা নাই। এই তিনটে টার্মটা ভালো করে মনে রাখবে।
এরপর আছে হেটারোট্রপিক ব্যাকটেরিয়া। হেটারোট্রপিক হেটারোট্রক্স। হেটারোট্রক্স মানে হচ্ছে এরা কি করে, এরা হচ্ছে পরভোজী, নিজের খাদ্য নিজে তৈরি করতে পারবে না। এরা সবসময় সে মৃত জৈব বস্তু বা যেটা বলি একটু আগে বললাম ডিকম্পোজার, মানে বিয়োজক হিসাবে কাজ করে। মৃত গলা পচা বস্তু থেকে এরা নিজস্ব খাবার তৈরি করে এবং পরিবেশে সেটা ফিরিয়ে দেয় আবার। তো এগুলো আবার কিছু করে কি হিউম্যানের ভালো কাজে লাগে, আবার খারাপ কাজেও লাগে। তো ভালো কাজে কি, যেমন দুধ থেকে দই, এগুলো ভালো কাজে লাগানো হয়, মানে ভালো কাজে লাগে এইসব ব্যাকটেরিয়াগুলো। আবার যেগুলো খারাপ কাজে, মানে বিভিন্ন রকম রোগ হয়, ব্যাকটেরিয়াল ডিজিজ যেগুলো হয়, সেগুলো বিভিন্ন রকম ডিজিজ হয়। আর একটা ভালো কাজে অ্যান্টিবায়োটিক তৈরি করে, এগুলো হচ্ছে ভালো কাজ। আর খারাপ কাজ মেনলি আমাদের গোটা গোটা বডিতে রোগ তৈরি করে। যেমন তোমাদের বই এখানে যেমন বিভিন্ন রকম রোগ দেওয়া আছে, সেটা হচ্ছে প্ল্যান্টের হতে পারে, কিছু অ্যানিম্যালের হতে পারে। প্ল্যান্টের ক্ষেত্রে কী কী রোগ হয়, প্ল্যান্টের ক্ষেত্রে যেটা হয় বিভিন্ন রকম শস্যতে যেগুলো বিভিন্ন রকম রোগ হয়। তারপরে বিভিন্ন রকম যে শস্যজাত যেগুলো প্রাণী আছে, যেমন গরু, তারপরে মোষ, এদের যেমন কিছু রোগ করে, বা কুকুর বিড়াল যারা ঘরে পোষে তাদের তাদের ক্ষেত্রে রোগ হয়। মানুষের ক্ষেত্রে কলেরা, টাইফয়েড, এইসব ব্যাকটেরিয়া ঘটিত রোগগুলো করে। টিটেনাস, সাইট্রাস, ক্যাঙ্কার প্রভৃতি রোগগুলো আমাদের শরীরে ঘটায়। এগুলো হচ্ছে এর বাজে দিক। এরপরে যেটা আছে ব্যাকটেরিয়া কীভাবে বংশবিস্তার করে। ব্যাকটেরিয়া মেনলি অজনজনন বা যৌনজনন দুটোই করতে পারে। তোমরা হয়তো ক্লাস 12-এই পড়েছো যে ফার্স্ট চ্যাপ্টার জীবের জনন ছিল, যে ব্যাকটেরিয়ার অজনজননগুলো ছিল, যেমন বাইনারি ফিশন, মানে যেটা একটা ব্যাকটেরিয়া দুটো ভাগে ভাগ হয়ে গেলো, কনজুগেশন, ট্রান্সডাকশন, ট্রান্সফরমেশন, সেগুলো যৌনজনের মধ্যে পড়লো। তো এরকম এরাভাবে রিপ্রোডাকশন করে। এবার যেটা পড়তে সব থেকে ইম্পর্টেন্ট ব্যাকটেরিয়ার মধ্যে, সেটা হচ্ছে মাইক্রোপ্লাজমা। মাইক্রোপ্লাজমা হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া যার নাম, এর কি থাকে, এর কোনো সেল ওয়াল থাকে না, সেল ওয়াল অ্যাবসেন্ট। তাহলে কি হলো, আচ্ছা আমরা যে পেনিসিলিন যে খাই, অ্যান্টিবায়োটিক, যে কোনো অ্যান্টিবায়োটিক খাই, তাতে কি হয়, আমাদের শরীরে যে ব্যাকটেরিয়া আছে, ব্যাকটেরিয়ার তো কোষ প্রাচীর আছে, সেই কোষ প্রাচীরগুলোকে ভেঙে দেয়। এর ফলে কি হয়, ব্যাকটেরিয়াটা মারা যায়। তখন মানে আমাদের শরীর সুস্থ হয়ে যায়। তো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে গেল, সের ফলে কি ব্যাকটেরিয়া আমাদের শরীরে জ্বর হচ্ছে বা অন্যরকম কোনো ইনফেকশন হয়ে গেছে। তো এবার ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর আছে, তখন আমরা অ্যান্টিবায়োটিক খেলাম, তো কোষ প্রাচীরগুলোকে ভেঙে দিল, তাহলে কী হলো, ব্যাকটেরিয়াটা নষ্ট হয়ে গেল। কিন্তু মাইক্রোপ্লাজমার ক্ষেত্রে কি কোষ প্রাচীর নেই। তাহলে এখানে যখন ওই পেনিসিলিন টাইপের ওই যে অ্যান্টিবায়োটিকগুলো দেওয়া হয়, তো কোষ প্রাচীর এদেরকে কী ভাঙবে, তাহলে কী হচ্ছে, এই মানে এইসব ড্রাগগুলো এর ক্ষেত্রে কোনো কাজ করে না। মানে এটা হচ্ছে এর একটা প্লাস পয়েন্ট। এইসব মানে ব্যাকটেরিয়া এরা ইনফেকশন বেশি বেশি করে করতে পারে, এই টার্মটা ভালো করে পড়বা। এরা কি হচ্ছে অক্সিজেন ছাড়াই বাঁচতে পারে, কোনো মানে অক্সিজেন লাগে না। এরা যে সারা জীবন যে মানে বেঁচে থাকে, এদের কোনো অক্সিজেন লাগে না, এরা অক্সিজেন ছাড়াই এরা বেঁচে থাকতে পারে। এরা কিছু প্ল্যান্টের ক্ষেত্রেও কিছু রোগ করে, আবার মানুষের ক্ষেত্রেও রোগ তৈরি করে। আর এটা হচ্ছে সব থেকে স্মলেস্ট লিভিং সেল, মানে যে কোষের মধ্যে সব থেকে ছোটো কোষ হচ্ছে এই মাইক্রোপ্লাজমা। তো এই জিনিসগুলো টার্মগুলো পড়বা, খুব ইম্পর্টেন্ট টার্ম একটা। তো এইটুকুটাই পড়ো। এরপরের ভিডিওতে হয়তো প্রোটিস্টা, তারপরে ফাঙ্গাস আছে, এই দুটো হয়তো শেষ করে দেবো। আর ভাইরাস আছে এই চ্যাপ্টারে, তাহলে এই চ্যাপ্টারটা শেষ হবে। এরপর আর একটা ভিডিও হলেই এই চ্যাপ্টার শেষ। তারপরে চলে আসবো প্ল্যান্ট কিংডমের শুরু করব। তো এইটুকুটা পড়ো। আর বুঝতে অসুবিধা হলে, কোনো লাইন বা কিছু বুঝতে না পারলে, সেটা আমাকে বলো, মানে ফোন করেই বলো। তোমরা বেশি কোনো রেসপন্সই করছো না। ঠিক আছে, আজকে এইটুকুই থাকলো।